সম্মানিত অতিথিবৃন্দ এবং আগত সুপ্রিয় সজ্জন সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আজ সকাল 10টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, এখন বিকেল 5টা বাজে। সবাই ক্লান্ত এবং বিধ্বস্ত এবং সবারই ফেরার তাড়া আছে। আমি আমার কথা বাড়াবো না। আজকে আমি সিলেটে দাঁড়িয়ে প্রথমে যার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যিনি আমাদের দেশের রাজনৈতিক ভূগোলকে চেঞ্জ করে দিয়েছিলেন, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু, তার সাথে আগত সুফিবৃন্দ যারা এই উপমহাদেশে ইসলামের বিস্তার এবং প্রসারে ভূমিকা রেখেছেন। আমি একই সাথে স্মরণ করছি এই সিলেট বা শ্রীহট্ট, যার পিতৃপুরুষের মাটি ছিল, মহামানব প্রভু মহাপ্রভু জৈনের মাটি এই সিলেট। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা আন্দোলনে যিনি আমাদের সেনাপ্রধানের ভূমিকা পালন করেছিলেন, উসমানী, তার জন্মভূমি এই সিলেট। এবং একই সাথে আজকে যে বিষয়টা নিয়ে আমরা সেমিনার করছি, পর্যটন শিল্প বিকাশে, সেই পর্যটনের বলতে গেলে আজকে যার কথা আমাদের সর্বাগ্রে মনে হয়, রামনাথ বিশ্বাস, যিনি সাইকেলে বা পায়ে হেঁটে সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন, সেই রামনাথের মাটি এই সিলেট। সিলেট বহু জ্ঞানী মানুষের পায়ে পদস্পর্শে ধন্য হয়েছে। সিলেট নানাভাবে বিখ্যাত। সেই মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা এসেছি সম্মিলিত পাঠাগার আন্দোলনের হয়ে কিছু কথা বলতে। এবং আজকে প্রথম পর্বের যে সাংগঠনিক সভা হয়েছে, তারপরে যে নতুন কমিটি এসেছে, আমরা আশা করি এই কমিটি সিলেটকে নিয়ে যাবে, জাতীয়ভাবে পাঠাগার আন্দোলনে তারা ভূমিকা রাখবে। এবং আমরা যে স্বপ্ন দেখি পাঠাগার গণমানুষের বিশ্ববিদ্যালয়, সত্যিকার অর্থে পাঠাগারগুলো যেন গণমানুষের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে ওঠে, সেই ক্ষেত্রে এই কমিটি বিস্তারিত ভূমিকা রাখবে। এবং আমাদের প্রবীণ ব্যক্তিরা এখানে বসে আছেন, তারা আমাদের বুদ্ধি পরামর্শ দেবেন। তাদের পরামর্শ অনুযায়ী আমরা আগামীতে সিলেট একটা অন্যতম সিলেটে পরিণত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই সিলেট একটা প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর। এখানে নানান দেশ বিদেশের মানুষ বা দেশীয় পর্যটকরা ব্যাপক হারে আসে। আমাদের এখানে লাইব্রেরি কীভাবে ভূমিকা রাখতে পারে, আপনারা আজকে আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে, শ্রীলঙ্কার কথা এখানে উঠে, ভুটান আছে, তাদের অর্থনৈতিক কাঠামোর কিন্তু একটা বড় অংশ নির্ভর করে পর্যটকের উপর কেন্দ্র করে। এবং সেখানে একজন মানুষের বাড়ি, সেখানে হোটেল না, কারের জন্য বাড়িতে অতিথিরা থাকেন, থেকে তার গ্রামটা দেখেন, তার বাড়িতে খাওয়া দাওয়া করেন, সেইভাবেই তারা ওই এলাকা দেখেন এবং ওই বাইরের অর্থ ওই গ্রামে ঢুকে যায়। আমরা আমাদের যে পাঠাগার, অর্জুন অন্বেষা পাঠাগার, আমাদের বাড়ির পাশেই হচ্ছে যমুনা নদী। সেই যমুনা নদীতে বিলাসের আয়োজন করি। আমরা ফেসবুকের মাধ্যমে একটা পোস্ট দিই যে অমুক তারিখে জ্যোৎস্না বিলাস হবে। সেই পোস্ট দেখে আমাদের কিছু ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের এবং বাংলাদেশের বাইরে থেকেও 2 জন অতিথি একবার এসেছিলেন। যমুনার চরে কোনো ধরনের ফ্যাসিলিটিস নেই, টয়লেট নেই, কিচ্ছু নেই, শুধু জ্যোৎস্না যমুনার চরে উপভোগ করবে, সেই জন্যই তারা আসে। তো সিলেটের এই যে একটা বিস্তীর্ণ এলাকা আপনারা পেয়েছেন, যেখানে পাহাড় আছে, নদী আছে, হাওর আছে, এই যে মানে বহু পীর আউলিয়ার পুণ্যভূমি, আপনাদের যে পাঠাগারগুলো আছে, সেই পাঠাগারগুলো যদি এরকম ট্যুরিজমের আয়োজন করে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ আপনাদের সাথে আসবে, পাঠাগারের সাথে তাদের একটা বন্ধুত্ব হবে। তারা যখন ঢাকায় চলে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, তারপরে এসে কিন্তু আপনার কথা মনে রাখবে যে আমি রাতারপুল দেখতে গিয়েছিলাম অনেক পাঠাগারের মাধ্যমে, কিংবা আমি সেদিন আপনাদের একটা বিশাল এলাকা ঘুরে আসলাম। আমার মনে হয় এটা বাংলাদেশের মানুষ খুব কম জানে, কিন্তু আপনারা বাংলাদেশে সাইকেলিং এবং হাইকিংয়ের জন্য একটা খুব ইম্পর্টেন্ট। আমাদের জাদুকাটা নদী পার হওয়ার পরে পাড়ের টিলা থেকে একদম সুশান দুর্গাপুর পর্যন্ত যে রোডটা, সেখানে একদিকে হচ্ছে মেঘালয় পাহাড়, আরেকদিকে হচ্ছে হাওর। এই যে হাওর এবং পাহাড়ের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, আমাদের আদিবাসী জনগোষ্ঠীর বাড়ি আছে পাশে পাশে। এবং আমি একটা বাজার গেলাম, সম্ভবত মহিষখোলা বাজার, সেইখানে গারোরা এসে, এবং তারা ভারতীয় গারো, তারা এসে মানে চিনি অল্প পরিমাণে বিক্রি করতে পারে। এই স্পেসটা কিন্তু বাংলাদেশে আর কোথাও নাই, যে ভারতীয় নাগরিক বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে ঢুকে তারা তাদের দেশের পণ্য বিক্রি করতে পারতেছে, এবং সেখানে চিনির দাম সস্তা বা স্থানীয়রা খুব অল্প পরিমাণে বিক্রি করে। এই ইনফরমেশনটাও কিন্তু আমাদের পর্যটনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা আনতে পারে। ওই এলাকার একটা পাঠাগার কিন্তু সেখানে এইটা একটা ভূমিকা রাখতে পারে, এবং ওই এলাকার অর্থনীতি এবং সংস্কৃতির বিকাশে এই লাইব্রেরিটা কিন্তু একটা অন্যতম ভূমিকা রাখতে পারে। তো আমার সিলেট এলাকায় যারা পাঠাগার করবেন, যা পাঠাগার আছে, যাদের পাঠাগার করবে, তারা যদি এই বিষয়টা মাথায় রাখেন। এবং আমি আশ্চর্য হয়ে গেছি, জাদুকাটা নদীতেই মানুষের ধর মাছ নেই, কিন্তু তারা পাথর সংগ্রহ করতেছে, কেউ কয়লা সংগ্রহ করতেছে। এবং একজন বৃদ্ধ লোককে পাইলাম, সে 7 বছর থেকে এই কাজ করে, সে আর অন্য কোনো কাজ পায় না। পাথর যে ভেসে আছে, সেই পাথরগুলো নিয়ে আমাদের যে শিল পাটা বলে, সেই পাটা বানাচ্ছে, এটাই তার পেশা। দিনে হয়তো একটা পাটা সে বানাতে পারে।
এইটা কিন্তু একটা গল্প। এই পেশাটা দেখার জন্য দেশ বিদেশের লোক আসবে, যে একটা লোক 7 বছর বয়স, আজকে এই যে হয়তো তার 60 একজন মানুষ সেই খুঁটি করে, এটা যদি আপনি গল্প আকারে প্রচার করেন, বহু মানুষ এই ওনাকে দেখতেই আসবে। এবং শিমুল বাগান, সেইখানে দেখলাম যে কিছু বাচ্চা ছেলেমেয়েরা ঘোড়া চালাচ্ছে, আরেকজন ডিএসএলআর আছে। এই যে অর্থনীতি সংস্কৃতিকে চেঞ্জ করে দিতে পারে। কিংবা ধরেন আপনাদের এখান থেকে যখন আমি গেলাম জাদুঘর পার হওয়ার পরে সম্ভবত বাদাঘাট বাজার বলে, বাদাঘাট বাজার একটা ইম্পর্টেন্ট, এই বাজারটাই একটা পর্যটনের কেন্দ্র হতে পারে। মানে শুধু রাতার পাহাড় না, শুধু জাফলং না, বা শুধু ঝর্ণা না, মানুষের পেশাও পর্যটনের জায়গা হতে পারে। যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে দেখবেন যে সিলেট, শুধু সিলেট না, এইটা সারা বাংলাদেশে এই ভূমিকাটা রাখতে পারে। কারণ পৃথিবীতে এত বড় সমতল ভূমির দেশ আর আছে বলে আমার মনে নেই। আমাদের সৌভাগ্য, এই পাশে হিমালয়, পাশে বঙ্গোপসাগর, বিশাল পরিমাণ যে পরিবাহিত ভূমিটা গড়ে উঠেছে, এত বড় প্লেনল্যান্ড পৃথিবীতে কোথাও নেই। তো সেই জন্যও আমাদের এই দেশটা নদী কেন্দ্রিক, পাহাড় কেন্দ্রিক, হাওর কেন্দ্রিক ট্যুরিজম হতে পারে। আমরা আজকে যারা সংগঠকরা এসেছিলেন, নানান সময় নানান কথা বলেছেন। আমরা কিছুদিন আগে খুব দুঃখের সাথে প্রথম আলোতে একটা নিউজ এসেছিল, দেখলাম যে পাঠাগারের অস্তিত্ব নাই, কিন্তু তারা লাখ লাখ টাকা অনুদান পেয়েছে। কথাটা আমাদের বলতে হচ্ছে, আমরা যারা এইখানে আসেন, আমাদের অনেক সংগঠক কথা বলেছে, তাদের অনুদান নিতে গেলে টিউনোর কাছে যেতে হয় সাইন নিতে, এবং সেই টিউনো সহজেও সাইন দেন না, নানান কাঠখড় তাকে পুরাতে হয়। এক একজনে, যেমন ধরেন উনি মধ্যনগরের একজন লোক, মধ্যনগর থেকে যদি সুনামগঞ্জ এসে তাকে সাইন দিতে হয়, তাহলে তাকে অনেক টাকা খরচ করতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়, সাইন পায় এবং সরকার থেকে অনুদান পায়। কিন্তু ওই ভুয়া পাঠাগার তাহলে কিভাবে অনুদান দেবে, এবং সেটা লাখ লাখ টাকা। তাহলে সেই ভুয়া পাঠাগারকে অবশ্যই কোনো টিওনো কিংবা কোনো ডিসি কিংবা কোনো রাজনৈতিক লিডার কিংবা কোনো আমলা, ভুয়া পাঠাগারের জন্য কিন্তু টাকা দেয়। আমাদের মতো যারা বনে খেয়ে মোষ দাঁড়াচ্ছি, নিজের খেয়ে বনে মোষ দাঁড়াচ্ছি, তাদের পক্ষে কিন্তু ভুয়া পাঠাগার করা সম্ভব না। বাংলাদেশের যত কটা ভুয়া পাঠাগার যদি অনুমতি পেয়ে থাকে, অনুদান পেয়ে থাকে, তাহলে নিশ্চিত সেগুলো প্রশাসন এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় পেয়েছে, আমাদের মতো মানুষদের কারণে সম্ভব হবে না। আমরা সেই জন্য সম্মিলিত পাঠাগার আন্দোলন থেকে প্রতিশোধ ঘোষণা এবং ঢাকা ঘোষণার মাধ্যমে স্পষ্টভাবে জাতিকে কিছু দিক নির্দেশনা দিয়েছি, এবং জাতির যারা কর্তা ব্যক্তি, রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি, তাদের উপস্থিতিতে ঘোষণাগুলো দিয়েছি। এখন আপনারা যদি সত্যিকারের বাংলাদেশের মানুষের কষ্টার্জিত যে অর্থ, কষ্টার্জিত করের যে টাকা যে লাইব্রেরির ক্ষেত্রে দেওয়ার কথা, তাদেরকে তোমরা আজকে আমাদের এক সংগঠক আক্ষেপ করে বলেছেন যে তারা 40,000 টাকা বই দিয়ে 20,000 টাকা রেখে দেয়, সেই টাকা দিয়ে তারা বই আমার প্রয়োজন নাও হতে পারে। আবার এক একটা বই দাম 1500 টাকা, 1700 টাকা, 1300 টাকা, এত টাকা দামের বই তো আমি নাও কিনতে পারি না। আমার দরকার, আমার যে পাঠক, গ্রামের পাঠক, আমার বাচ্চাদের বই দরকার, সেই বই তো তাদের আছে কি না আছে, এইটা তো আমাদের মতামত তাদের নেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে সম্মিলিত পাঠাগার আন্দোলন থেকে খুব সুনির্দিষ্টভাবে এবং স্পষ্টভাবে কিছু দাবি দেওয়া তুলে ধরেছি, এবং এই রাষ্ট্রের আপনার আমার জনগণের করের টাকায় তারা জনগণকে এগুলো দেয়, সেগুলো যেন সত্যিকার অর্থে গণমানুষের কাজে লাগে, সেই জন্যই সম্মিলিত পাঠাগার আন্দোলন কথা বলছে, কাজ করে যাচ্ছে। আপনারা যারা অনেক কষ্ট করে এখানে এসেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং এইখানে যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সম্মেলনটা সফল করতে আমাদের যে আহ্বায়ক মোশাররফ ভাই, যুগ্ম আহ্বায়ক স্বপ্নরাজ, এবং আমাদের যারা কেন্দ্রীয় কমিটি থেকে এসেছেন রাজেন্দ্র দেবনাথ দাদা, তয়েব মৃধা, আমাদের টাঙ্গাইলের অর্জুন অন্বেষা পাঠাগারের সভাপতি অনন্ত, এবং আপনারা যারা, সেলিম ভাই এসেছেন, আমাদের সকালের সেশনে এসেছিলেন একজন বিখ্যাত বীর মুক্তিযোদ্ধা হালিম দত খান, এরকম যারা এই সম্মেলনকে সফল করছেন, রংপুর থেকে এসেছেন আমাদের টমাস ভাই, আমাদের ঢাকা থেকে এসেছেন জেবুন্নেসা ভাবি, আপনারা জানেন ভাবির একটা বিশেষ পরিচয় আছে, উনি সূর্যদিগল বাড়ির পরিচালক মশরুদ্দিন শাকের ভাই আমাদের সবগুলো সম্মেলনে ছিলেন, আজকে আসতে পারেনি। এরকম সবাইকেই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে আমাদের বরিশাল এবং খুলনার সম্মেলন হবে, তারপরে ঢাকা বিভাগীয় সম্মেলনের পরে আমরা একটা জাতীয় কমিটি দেব। আমরা স্পষ্ট এবং দ্ব্যর্থহীনভাবে বলছি, আমরা কারোরই প্রতিযোগী না, আমরা সহযোগী। আমরা এই রাষ্ট্র গঠনের সহযোগী হতে চাই, সহযাত্রী হতে চাই, এবং বাংলাদেশটা একটা রক্তক্ষয়ী সংঘর্ষের ভিতর দিয়ে এই রাষ্ট্রের জন্ম হয়েছে। পৃথিবীতে এরকম বিরল ঘটনা, এরকম স্বাধীনতার জন্য এত মানুষের জীবন দিতে হয়েছে। একটা মানুষের স্বাধীনতা দিবস থাকে, বিজয় দিবস থাকে না, এই জাতির সেই দিবসটা আছে, এবং কোনো চুক্তির মাধ্যমে না, কোনো কারো দয়া বা দানে না, একটা রক্তক্ষয়ী সংঘর্ষের ভিতর দিয়ে রাষ্ট্রটার জন্ম হয়েছে। তারপরেও এই জনগোষ্ঠীকে তার রাজনৈতিক সাংস্কৃতিক অধিকার লড়াইয়ের জন্য রক্ত দিতে হচ্ছে। আমরা সেই বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। সামনে আপনাদের বড় চ্যালেঞ্জ আসছে,
আমি আমার একটা ছোট্ট পরশুদিনে একটা ফেসবুকে পোস্ট দেখলাম, আমাদের একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী দীপেন ভট্টাচার্য উনি একটা পোস্ট দিয়েছেন। উনি চেয়েছেন চ্যাটজিপিটি এবং চীনা একটা আছে তাদের কাছে সে তার কিছু ভাষা বলে, আমাদের আজকে সহসভাপতিও এটা করেছেন, কবিতা লিখে দিচ্ছে আমাদের এআই। আজকে এআই কোথায় চলে যাচ্ছে? সেই এআই তো মানুষ বানিয়েছে। এবং তাদের দেশের লাইব্রেরিগুলোর দিকে আপনারা দেখেন, আমরা বলেছি আমাদের এখানে লাইব্রেরিতে বই পড়ে না, এটা আসলে একটা মিথ্যা কথা এবং আমাদেরকে অবদমিত করে রাখার একটা প্রচেষ্টা। আপনি সত্যিকারের ভালো মানসম্পন্ন বইগুলো লাইব্রেরিতে দেন, লাইব্রেরিতে মানুষ আসবে, আবার মানুষ জেগে উঠবে এবং সামনে যে চতুর্থ বিপ্লব সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য হলেও বাংলাদেশে গ্রামে গ্রামে পাঠাগার এবং সেই সমৃদ্ধ পাঠাগার করার প্রত্যয় ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।